হ্যালো স্টুডেন্ট, আজও আমরা সম্বন্ধ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা আজ প্রথমে জানব উপরিচিত্রণ বা সারজেকশন, যাকে ইংরেজিতে বলা হয় অন্টো ম্যাপিং অর সারজেকশন। এফ এ থেকে বি চিত্রণটিকে অন্টো বলা হবে যদি বি সেটের প্রত্যেক পদের এ সেটে অন্ততপক্ষে একটি প্রাকবিম্ব অর্থাৎ প্রিমেজ থাকে। অর্থাৎ একটি ম্যাপিংকে অন্টো ম্যাপিং বা সারজেকশন ম্যাপিং বলা হবে যদি বি সেটের প্রত্যেকটি পদের এক বা তার বেশি সংখ্যক প্রিমেজ থাকে। দেখো এখানে এ আর বি দুটো সেট আছে। ধরো এ থেকে বি হচ্ছে এফ নিয়মে যুক্ত করেছে এলিমেন্টগুলোকে। ধরো ওয়ানটা গেছে 9, দুইটা গেছেও 9, 7টা গেছে 12তে, দুইটা গেছে 15তে, আর 0টাও গেছে 15তে। তাহলে এখানে দেখো বি সেটের 9 পদের দুটো প্রাকবিম্ব আছে, আবার বি সেটের 12 পদে একটা প্রাকবিম্ব 7 আছে, এবং বি সেটের 15 পদের দুটো প্রাকবিম্ব 2 এবং 0 আছে। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে বি সেটের প্রত্যেকটি পদের কমপক্ষে একটি প্রিমেজ আছে। তাহলে এই ধরনের ম্যাপিংটিকে আমরা বলবো অন্টো ম্যাপিং। তাহলে অতএব এফ এ থেকে বি একটি অন্টো ম্যাপিং, কারণ বি সেটের প্রতিটি পদের অন্ততপক্ষে একটি প্রিমেজ এ সেটে আছে। প্রিমেজ এ সেটে আছে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবে অন্টো ম্যাপিংয়ের ক্ষেত্রে ইমেজ সেটটা, অর্থাৎ এ সেটের প্রতিটি পদের যে ইমেজ, সেই সেটটা হবে দেখো বি সেট। অর্থাৎ অন্টো ম্যাপিংয়ের ক্ষেত্রে ইমেজ সেট মানে এফ এ ইকুয়াল টু বি হবে। এটা মনে রাখবে যে কোনো ম্যাপিংয়ের ক্ষেত্রে যদি ইমেজ সেটটা বা রেঞ্জ সেটটা যদি বি সেট হয়ে যায় তাহলে সেটা অন্টো ম্যাপিং হবে। আরেকটা বিষয় মনে রাখবে, ধরো ওয়াই অন্টো ম্যাপিংয়ের ক্ষেত্রে যদি ওয়াই বিলংস টু বি, মানে ওয়াই একটা এলিমেন্ট বি থেকে নিই, তাহলে এই ওয়াই বিলংস টু বি নিয়েছি, তাহলে এই বি সেটে ওয়াইয়ের জন্য আমি এ সেটের একটা প্রাকবিম্ব পাবো। ধরো সেই প্রাকবিম্বটা এক্স বিলংস টু এ যদি হয়, তাহলে আমি লিখতে পারবো এফ এক্স ইকুয়াল টু ওয়াই। কেন? কারণ এক্সটা ওয়াইয়ের জন্য, ওয়াই বিলংস টু বি এর জন্য আমি এক্স বিলংস টু এ পেয়েছি। তাহলে এক্সটা এ থাকলে তার ইমেজটা কোথায়? এফ এক্স। আবার তো এফ এক্সটা কোথায় থাকার কথা? বি এর মধ্যে থাকার কথা। তাহলে বি এর মধ্যে আবার ওয়াইও আছে, তাহলে এফ এক্স ইকুয়াল টু ওয়াই আমি লিখতে পারবো। তার মানে মনে রাখবে অন্টো ম্যাপিংয়ের ক্ষেত্রে যদি আমি ওয়াই বিলংস টু নিই তাহলে আমি একটা এক্স বিলংস টু এ পাবো, যাতে করে এফ এক্স ইকুয়াল টু কী হবে? ওয়াই হবে। অন্টো ম্যাপিংয়ের ক্ষেত্রে আরেকটি বিশেষ জিনিস খেয়াল করবে যে যেহেতু বি সেটের প্রতিটি পদের এক বা তার বেশি প্রিইমেজ থাকবে এ সেটে, তাই সবসময় এ সেট এবং বি সেটের এলিমেন্ট সংখ্যা হয় সমান হবে, না হলে এ সেটের এলিমেন্ট সংখ্যা বি সেটের থেকে বেশি হবে। ঠিক আছে, মানে এন অফ এ, নাম্বার অফ এলিমেন্ট অফ এ গেটার ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি হবে, হ্যাঁ, অথবা সমান হতে পারে। অর্থাৎ এন এ গেটার ইকুয়াল টু এন অফ বি হবে। এবার আমরা নোট এ পড়লাম, এবার আমরা নোট বি পড়বো অন্টো ম্যাপিংয়ের ক্ষেত্রে। নোট বি, এফ এ থেকে বিকে অন্টো বলা হবে যদি এ সেটের প্রতিবিম্ব সেট বা এফ চিত্রণের পাল্লা চিত্রণের উপ অঞ্চল মানে কোন সেটটা? বি, যাকে ইংরেজিতে বলা হয় কোডোমেন, বি এর সমান হয়। অর্থাৎ দেখো ইমেজ সেট বা পাল্লা আমরা
এইভাবে লিখি এফ এক্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সটা কোথা থেকে নেবে, এ থেকে, ইকুয়াল টু বি হবে, অর এফ এ ইকুয়াল টু বি হবে। অর্থাৎ কোনো একটা ম্যাপিং যদি অনটো হয় তাহলে ইমেজ সেটটা ইকুয়াল টু বি সেট হবে, ঠিক আছে? তো বা এফ এ ইকুয়াল টু বি, এফ এ মানে হচ্ছে ইমেজ সেট বোঝায়। এবার আমরা অনটো ম্যাপিংয়ের ক্ষেত্রে নোট সি পড়ব। এফ এ থেকে বি অনটো ম্যাপিং হলে বি সেটের প্রত্যেক পদ ওয়াইয়ের জন্য এ সেটের কমপক্ষে একটি পদ এক্স থাকবে। কারণ আমরা জানি অনটো ম্যাপিং হলে বি সেটের প্রত্যেক পদের জন্য এ সেটের এক বা তার বেশি প্রি ইমেজ বা প্রাকবিম্ব থাকবে। তাই ওয়াইটা যদি বি সেটে থাকে অনটো ম্যাপিংয়ের ক্ষেত্রে, তাহলে ওয়াইয়ের জন্য আমরা এ সেটে কমপক্ষে একটা পদ পাবো, সেটা ধরলাম এক্স থাকবে, যাতে করে কি হবে, এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। অর্থাৎ ওয়াই বিলংস টু বি ইমপ্লাইজ তাহলে আমরা এক্স বিলংস টু এ পাবো, যাতে করে অতএব এফ এক্স ইকুয়াল টু ওয়াই হবে। এবার আমরা অনটো ম্যাপিংয়ের ক্ষেত্রে নোট ডি পড়ব। এফ এ থেকে বি অনটো ম্যাপিং হলে এন অফ এ গ্রেটার ইকুয়াল টু এন অফ বি, অর্থাৎ এ সেটের এলিমেন্ট সংখ্যা বি সেটের এলিমেন্ট সংখ্যার থেকে বড় অথবা সমান হবে। এবার আমরা অনটো ম্যাপিংয়ের একটি এক্সাম্পল করব বা অঙ্ক করব। মনে করো এ একটা সেট আছে যার মধ্যে এলিমেন্ট আছে 2, 3, 4, 5 এবং 6। বি একটা সেট আছে যার মধ্যে এলিমেন্ট আছে 5, 8, 11, 14 এবং 17। এবং এফ এ থেকে বি চিত্রণ যাতে করে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু আমরা জানি এফ এক্স ইকুয়াল টু 3x - 1 দ্বারা সংজ্ঞাত, যেখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। ঠিক আছে, এক্সটা এ থেকে নেওয়া হয়েছে এবং ওয়াইটা বি থেকে নেওয়া হয়েছে। তাহলে দেখাও যে এফ একটি উপরিচিত্রণ, মানে এফ একটি অনটো ম্যাপিং আমাকে দেখাতে হবে। দেখো গিভিন এ সেটটা লিখলাম, বি সেটটা লিখলাম এবং এফ এক্স ইকুয়াল টু 3x - 1 লিখলাম। আমাকে দেখাতে হবে এটা একটা অনটো ম্যাপিং এফটা। তাহলে অনটো ম্যাপিংয়ের ক্ষেত্রে দেখাবো আমরা ইমেজ যে সেটটা পাবো সেটা হয়ে যাবে আমার যে বি যে সেটটা দেওয়া আছে সেটার সঙ্গে সমান। তাহলে দেখো এ সেটের এলিমেন্ট হচ্ছে 2, 3, 4, 5, 6। তাহলে অতএব আমরা 2, 3, 4, 5 এবং 6 এর ইমেজগুলো বার করি। ইমেজ মানে হচ্ছে 2 এর ইমেজ বলতে আমরা বুঝি এফ অফ 2। এফ অফ 2 যদি বসাই এখানে 3 দুগুণে 6 - 1 মানে হচ্ছে 5। এফ অফ 3 এইভাবে আমরা এফ অফ 4, এফ অফ 5, এফ অফ 6 নির্ণয় করি। তাহলে এফ অফ 3 এর মান পেলাম 8, একইভাবে এফ অফ 4 এর মান পেলাম 11 এবং এফ অফ 5 এর মান পেলাম 14, এফ অফ 6 এর মান পেলাম 17। ঠিক আছে, দেখো এফ অফ 6 কী করে বার করলাম, এখানে এক্সের জায়গায় 6 বসলো, 318 - 1 17, এইভাবে বাকিগুলো বার করা হলো। তাহলে অতএব ইমেজ সেট, তাই তো, ইমেজ সেট মানে আমরা কী লিখি, এফ এক্স কোলন চিহ্ন এক্স বিলংস টু এ, এটা হচ্ছে ইমেজ সেট। ইমেজ সেট ইকুয়াল টু কোনগুলো হলো, দেখো ইমেজ সেটের মধ্যে থাকছে 5, 8, 11, 14 এবং 17। দেখো এই সেটটা মানেই দেখো বি সেট, বি হচ্ছে এটা ইকুয়াল টু বি। তাহলে দ্যাট ইজ অর্থাৎ বা অর্থাৎ ইমেজ সেট মানেই আমরা বুঝি হচ্ছে এফ এ ইকুয়াল টু বি, বা এখানে তুমি আগেও লিখতে পারো অতএব এফ এ ইকুয়াল টু বলে এই সূত্রটা ইমেজ সেটের ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু বি, অর্থাৎ এফ এ ইকুয়াল টু বি। তাহলে অতএব যে ম্যাপিংটা দেওয়া আছে সেটা আমার একটা অনটো ম্যাপিং। অতএব এফ এ থেকে বি একটি উপরিচিত্রণ বা অনটো ম্যাপিং। নেক্সট প্রবলেম, মনে করো বাস্তব সংখ্যা সমূহের সেট আর হচ্ছে রিয়েল নাম্বার এবং এফ আর থেকে আর চিত্রণ এফ এক্স ইকুয়াল টু 2x + 3 দ্বারা সংজ্ঞাত, সব এক্স বিলংস টু জেড, এক্সগুলো কোথা থেকে নেওয়া হচ্ছে, জেড থেকে নেওয়া হচ্ছে। এর জন্য চিত্রণটি সারজেকশন বা সারজেক্টিভ হবে কিনা বলো, অর্থাৎ এই চিত্রণটি অনটো হবে কিনা তোমাকে দেখাতে বলেছে। ঠিক আছে,
দেখো আগের প্রবলেমে আমাকে এ ও বি উভয় সেট দেওয়া ছিল এবং এফ এক্স ফাংশানটা দেওয়া ছিল, তাই আমি ওখানে এফ এ ইকুয়াল টু বি দেখিয়েছি। এখানে কিন্তু রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারের যে সেটটা আছে সেই দুটো দেওয়া নেই, তাহলে এখানে সমস্ত রিয়েল নাম্বার নিয়েই কাজ করতে হবে। তাই এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সমাধান করব দেখো। তাহলে আমরা প্রথমে ধরি ওয়াই হলো কোডোমেন সেট আর এর যে কোনো আরবিটারি পথ। তবে এফ আর থেকে আর একটা ম্যাপিং দেওয়া আছে, এই ম্যাপিংয়ের আমি কোডোমেন সেট মানে এটার মধ্যে একটা পদ আমি ওয়াই ধরলাম। তাহলে এটা যদি অন্টো হতে হয় তাহলে এই ওয়াইয়ের জন্য আমি ডোমেন সেট আরে একটা পদ এক্স পাবো, যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। যদি ওয়াইয়ের জন্য ডোমেন সেট আর এ প্রি ইমেজ এক্স হলে, আচ্ছা এখানে এগুলো কেটে দাও, যদি ওয়াইয়ের ডোমেন সেট আরটা কেটে দাও, এটা কেটে দাও, ওয়াই এর প্রি ইমেজ এক্স হলে, এটা লেখো, এটা লেখার দরকার নেই। হ্যাঁ, যদি ওয়াইয়ের প্রি ইমেজ এক্স হয়, যদি ওয়াইয়ের প্রি ইমেজ এক্স হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে এফ এক্স ইকুয়াল টু ওয়াই আমরা লিখতে পারবো। তাহলে আমরা ধরে নিলাম কি যে ওয়াই হচ্ছে কোডোমেন সেট আর এর মধ্যে একটা পদ এবং ওয়াইয়ের প্রি ইমেজ হচ্ছে এক্স, তাহলে এফ এক্স ইকুয়াল টু ওয়াই। এখান থেকে আমরা এক্সের মানটি বার করব, ঠিক আছে। এফ এক্স মানে কী দেওয়া আছে, এফ এক্স মানে দেওয়া আছে 2x + 3 = ওয়াই, বা 2x = y - 3, বা x = y - 3/2। তাহলে এক্সের মান এটা পেলাম। দেখো আমার যে ম্যাপিংটা দেওয়া ছিল সেটা কি বলা ছিল, এফ আর থেকে আর, এটা হচ্ছে ম্যাপিং। অর্থাৎ এখান থেকে আমি একটা রিয়েল নাম্বার ওয়াই ধরে নিয়েছিলাম, দিয়ে বলছি তাহলে আমি এখানে একটা এক্স পাবো, যাতে করে এফ এক্স ইকুয়াল টু, এবার এই এক্সটাকে কী হতে হবে, এই এক্সটাকে অবশ্যই রিয়েল হতে হবে। ওয়াইটা আমি রিয়েল ধরে নিয়েছিলাম, তাহলে আমি তারপরে ধরলাম যে ডোমেন সেটে মানে একটা এক্স পাবো, ওয়াইয়ের জন্য একটা প্রি ইমেজ এক্স পাবো, হ্যাঁ, যাতে করে এফ এক্স ইকুয়াল টু হয়, দিয়ে আমি দেখাবো এক্সটা তো এই ডোমেন সেটে থাকবে, এক্সটা তো রিয়েল নাম্বার, তাহলে এক্সটাকেও রিয়েল হতে হবে। তাহলে এখান থেকে কি এক্সটা রিয়েল বলা যায়? দেখো যেহেতু ওয়াই রিয়েল, ওয়াইটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তাহলে আমার অবশ্যই এক্সটাও একটা বাস্তব সংখ্যা হবে। তাহলে আমি আরেকবার বলি, এই ধরনের অঙ্ক আমরা এইভাবে সমাধান করব। দেখো আমরা প্রথমে এফ আর থেকে আর একটা ম্যাপিং বলেছি, প্রথমে কোডোমেন সেটের মধ্যে একটা ওয়াই ধরে নেব, তারপরে ধরবো যে ওয়াইয়ের জন্য যদি পি ইমেজ এক্স হয় তাহলে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু বার করবো। তাহলে এক্সটা তো আমার ডোমেন সেটে থাকার কথা, এক্সটা এই ডোমেন সেট, এক্সটা মানে হচ্ছে রিয়েল নাম্বার, আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে এক্সটা রিয়েল হতে হবে। দিয়ে যদি আমি দেখাতে পারি এক্সটা রিয়েল, তাহলেই আমার এটা প্রমাণ হয়ে যাবে অন্টো। যেহেতু ওয়াই বিলংস টু আর, অর্থাৎ ওয়াইটা হচ্ছে কোডোমেন সেটের মধ্যে আছে, তাহলে ওয়াই হচ্ছে রিয়েল, তাই তো। তাহলে এখানে ওয়াইটা রিয়েল, ওয়াইয়ের যে কোনো রিয়েল মান তুমি এখানে বসাও, 5, 6, 10, হ্যাঁ, √2, √3 এগুলো যদি বসাও, তাহলে যে মানটা এটা পাও y - 3/2 ক্যালকুলেট করলে সেটাও রিয়েল হবে। তাহলে y - 3/2 বিলংস টু আর, দিস ইমপ্লাইজ, এটা মানেই হচ্ছে x বিলংস টু আর, এক্সটা হচ্ছে রিয়েল, ঠিক আছে। এবার ওয়াই হচ্ছে যে কোনো আরবিটারি সংখ্যা, তাহলে যে কোনো আরবিটারি সংখ্যার জন্য আমি একটা এক্স পাচ্ছি যেটা হচ্ছে রিয়েল। তাহলে এখানে ওয়াইয়ের আমি একটা প্রি ইমেজ পেয়ে গেলাম, ওয়াইয়ের প্রি ইমেজ একটা পাচ্ছি, তাই তো। তাহলে মানে কোডোমেন সেটে একটা ওয়াই নিলে তার জন্য আমি একটা প্রি ইমেজ পাচ্ছি। তাহলে প্রি ইমেজ পেয়ে গেলে প্রত্যেকটি পদের যদি আমি প্রি ইমেজ পাই, কোডোমেন সেটের প্রত্যেকটি পদের জন্য যদি আমি প্রি ইমেজ পেয়ে যাই, তাহলে এটা অবশ্যই অন্টো হবে বা সাবজেক্টিভ বা সাবজেকশন হবে। তাহলে অতএব ওয়াইয়ের প্রি ইমেজ হলো y - 3/2। যেহেতু ওয়াই আরবিটারি, তাই কোডোমেন সেট আর এর প্রতিটি পদের প্রি ইমেজ থাকবে এফ নিয়মে। তাহলে অতএব এফ আর থেকে আর সাবজেক্টিভ বা সাবজেকশন ম্যাপিং। নেক্সট প্রবলেম, এফ জেড থেকে জেড চিত্রণ এফ এক্স = 3x - 1 দ্বারা সংজ্ঞাত হয়
সব এক্স বিলংস টু জেডের জন্য, তবে এফ একটি সারজেকশন হবে কি, অর্থাৎ এফ জেড থেকে জেড একটি ম্যাপিং বলে দেওয়া আছে। জেড মানে কি ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা, ঠিক আছে। ডোমেন সেটটাও পূর্ণ সংখ্যা, কোডোমেন সেটটাও পূর্ণ সংখ্যা, এবং এফ এক্স সমান 3x - 1 বলা আছে। তাহলে বলেছে এই এফ ম্যাপিংটা অন্টো বা সারজেকশন হবে কিনা তোমাকে টেস্ট করতে বলেছে। আগের পদ্ধতিতেই আমরা এর অ্যান্সার করব। তাহলে ধরি, আমরা প্রথমে ধরে নিচ্ছি ওয়াই একটা এলিমেন্ট বিলংস টু হচ্ছে জেড। এটা কোন সেট থেকে নেওয়া হলো, পাশে তুমি লিখে দিতে পারো কোডোমেন সেট, কোডোমেন সেট, ঠিক আছে। বা আগের যে অঙ্কটা লিখলাম সেভাবে লিখতে পারো। তাহলে ওয়াইয়ের একটি প্রিইমেজ এক্স পাবো, যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। বা এখানে দেখো এফ এক্স মানে মান দেওয়া আছে, দেখবে 3x - 1 ইকুয়াল টু ওয়াই, বা 3x ইকুয়াল টু হবে ওয়াই প্লাস 1, বা এক্স ইকুয়াল টু হবে ওয়াই প্লাস 1/3। এবার দেখো এক্সটা তো প্রিইমেজ, তাহলে প্রিইমেজ তো ডোমেন সেটে থাকার কথা। তাহলে এখানে আমার ডোমেন সেট করতে, এখানে ডোমেন সেট হচ্ছে এটা জেড, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এটা কি পূর্ণ সংখ্যা? ওয়াই যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা কি পূর্ণ সংখ্যা হবে? দেখো যদি ওয়াইয়ের মান আমি 1 বসাই, একটা পূর্ণ সংখ্যা, ওয়াইয়ের মান 1 বসালে এক্সের মান হচ্ছে 2/3, সেটা পূর্ণ সংখ্যা নয়। তার মানে সোজা কথায় ওয়াইয়ের সমস্ত মানের জন্য এক্সটা সবসময় পূর্ণ সংখ্যা হবে না। আমার তো এখানে ডোমেন সেটটা জেড বলে দিতে পূর্ণ সংখ্যাই হতে হবে। তাহলে এক্সটা যেহেতু পূর্ণ সংখ্যা হচ্ছে না, তাই এটা সারজেকশন হবে না, কারণ আমি ওয়াইটা জেড থেকে নিয়েছি। হ্যাঁ, আমাকে দেখো এখানে যে আর্গুমেন্ট, এখানে যে ম্যাপিংটা বলা হয়েছে এফ জেড থেকে জেড, এইখান থেকে আমি একটা ওয়াই নিয়েছি। তাহলে এইখানে আমি একটা এক্স পাবো, যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। তাহলে এই ওয়াইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এই এক্সটা যদি এই জেডের মধ্যে থাকে তাহলে এক্সটাও পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে দেখো ওয়াইয়ের তুমি একটা পূর্ণ সংখ্যা মান বসাও, যদি মান বসাও ওয়াইয়ের মান 2 বসাও, তাহলে তখন এক্স পূর্ণ সংখ্যা পাচ্ছ 3, 1। কিন্তু ওয়াইয়ের মান যদি 1 বসাও তখন পাচ্ছ এক্স ইকুয়াল টু 2/3, সেটা পূর্ণ সংখ্যা নয়। ওয়াইয়ের মান যদি 3 বসাও তখন দেখো এক্স ইকুয়াল টু 4/3, সেটা পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ ওয়াইয়ের সমস্ত মানের জন্য কিন্তু এক্স পূর্ণ সংখ্যা হচ্ছে না। হ্যাঁ, যদি ওয়াইয়ের সমস্ত মানের জন্য এক্স পূর্ণ সংখ্যা হয় তবেই ম্যাপিংটিকে আমি অন্টো বা সাবজেকশন বলতে পারবো, ঠিক আছে। আগেরটা দেখো রিয়েল নাম্বার ছিল, আগেরটা দেখবে ওয়াইয়ের তুমি সমস্ত মানের জন্য ওটা রিয়েল পাচ্ছিলে, তাই ওটা অন্টো হয়ে গেছে। কিন্তু এখানে তো ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা বলেছে, এখানে ওয়াইয়ের সমস্ত পূর্ণ সংখ্যা মানের জন্য আমি এক্সটা পূর্ণ সংখ্যা পাচ্ছি না, তাই এটা অন্টো হবে না। দেখো এবার আমরা লিখছি যখন ওয়াই ইকুয়াল টু ধরো 1, এটা হচ্ছে বিলংস টু জেড, তখন এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 2/3। এটা কিন্তু নট বিলংস টু জেড, জেডের মধ্যে নেই, ঠিক আছে। তুমি অন্য মানও বসাতে পারো, আমি জাস্ট একটা দেখাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু 1 এর প্রিইমেজ আছে? ওয়াই ইকুয়াল টু 1 এর কোনো প্রিইমেজ পাচ্ছি না, কারণ এই ওয়াইয়ের প্রিইমেজটা বলছে হচ্ছে 2/3, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, কারণ এটা জেড থেকে জেড, কারণ প্রিইমেজটা পূর্ণ সংখ্যা হতে হবে। যেহেতু এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না, তাই এটা ম্যাপিং নয়, সরি ম্যাপিং নয়, এটা অন্টো ম্যাপিং নয় বা সারজেকশন নয়। তাহলে অতএব এফ জেড থেকে জেড একটি সারজেকশন নয়, কারণ কোডোমেন সেট জেড এর মধ্যে অবস্থিত 1 এর কোনো প্রিইমেজ ডোমেন সেটের মধ্যে নেই। কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ ওয়াইয়ের মান 1 হলে এক্সের মান 2/3, কারণ 2/3টা জেডের মধ্যে নেই ডোমেন সেটের, কারণ জেড মানে হচ্ছে ইন্টিজার, এর মধ্যে যা থাকবে সেটা ইন্টিজার হতে হবে, তাহলে থাকলো না, তাই এটা নয়, ঠিক আছে। কারণ ওয়াইয়ের সমস্ত মানের জন্যই কিন্তু এক্সটা ইন্টিজার আসতে হবে, কারণ ওয়াইয়ের মান তুমি যদি দেখো 5 বসাও তাহলে তখন এক্সের মান হবে দেখো 2, তখন ইন্টিজার পাচ্ছ, সেটা থেকে বলা যাবে না, কারণ ওয়াইয়ের কিছু মানের জন্য ইন্টিজার এক্স ইন্টিজার পেলে হবে না, ওয়াইয়ের সমস্ত মানের জন্য এক্সটা ইন্টিজার আসতে হবে, মানে পূর্ণ সংখ্যা আসতে হবে। যদি ওয়াইয়ের যে কোনো একটা মানের জন্য এক্স পূর্ণ সংখ্যা না আসে তাহলেই কিন্তু এটা সাবজেকশন হবে না।
এবারে আমরা জানব বাইজেকশন বা বাইজেক্টিভ চিত্রণ বা বাইজেকশন অর বাইজেক্টিভ ম্যাপিং বলতে কি বোঝায়। এফ এ থেকে বি চিত্রণটিকে বাইজেক্টিভ ম্যাপিং বলা হবে যদি চিত্রণটি এক নম্বর এক এক চিত্রণ হয়, অর্থাৎ ওয়ান ওয়ান চিত্রণ হয়, যেটা আমরা আগে পড়েছি। ওয়ান ওয়ান হতে গেলে কী হতে হয়, অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই যদি হয় ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই ফর অল এক্স কমা ওয়াই ইকুয়াল বিলংস টু এ, অথবা এক্স কমা ওয়াই বিলংস টু এ অ্যান্ড এক্স নট ইকুয়াল টু ওয়াই ইমপ্লাইজ দেখাতে হবে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। এটা আমরা প্রথম দিকে পড়েছি। 2 নম্বর হচ্ছে সাবজেক্টিভ বা সাবজেকশন ম্যাপিং হয়, অর্থাৎ এফ এ ইকুয়াল টু বি, অর্থাৎ ইমেজ সেটটা বি সেটের সঙ্গে অর্থাৎ উপ অঞ্চলের সঙ্গে অর্থাৎ কোডোমেন সেটের সঙ্গে সমান হতে হবে। তাহলে বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং হলে চিত্রণটিকে ওয়ান ওয়ান ম্যাপিং হতে হবে এবং সাবজেক্টিভ বা সাবজেকশন হতে হবে, তবে সেটাকে আমরা বাইজেক্টিভ ম্যাপিং বলবো। অর্থাৎ তোমাকে যদি কোনো একটা ম্যাপিংকে বাইজেক্টিভ দেখাতে বলে তাহলে তোমাকে দেখাতে হবে ওয়ান ওয়ান ম্যাপিং প্রথমত, আর দ্বিতীয়ত দেখাতে হবে সাবজেক্টিভ বা সাবজেকশন ম্যাপিং। এবার একটা নোট পড়ব। ধরো এ থেকে বি, এটা ধরো এফ নিয়মে আবদ্ধ, ঠিক আছে। ধরো 2টা গেল 5-এ, 3টা গেছে 7-এ, 4টা গেল 11-তে, 1টা গেল 15-তে, আর এটা গেল 9। তাহলে এখানে দেখো এই চিত্রণে এ এর প্রত্যেকটি পদের প্রতিবিম্ব আছে আলাদা আলাদা, এগুলো আলাদা আলাদা পদ এবং তার প্রতিবিম্বগুলো সব আলাদা আলাদা, তাহলে এটা ওয়ান ওয়ান ম্যাপিং হলো। আবার দেখতে পাচ্ছি বি সেটের প্রতিটি পদের একটি প্রি ইমেজ আছে, অথবা তুমি বলতে পারো এই যে প্রতিবিম্ব যে সেটটা, মানে এ সেটের প্রত্যেকটি পদের যে প্রতিবিম্ব সেগুলো নিয়ে যে সেটটা গঠিত হয়েছে সেটা পুরোটাই হচ্ছে বি। অর্থাৎ এখানে দেখো এফ এ ইকুয়াল টু বি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা বাইজেক্টিভ ম্যাপিং। যেহেতু এফ এ থেকে বি ম্যাপিংটি ওয়ান ওয়ান এবং অন্টো, তাই ইহা বাইজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে। তাহলে কোনো একটা ম্যাপিং বাইজেক্টিভ দেখাতে গেলে তুই প্রথমে দেখাবি ওয়ান ওয়ান কীভাবে দেখাতে হয় সেটা আমরা আগে শিখেছি। তারপরে দেখাবি হচ্ছে অন্টো বা সাবজেক্টিভ বা সাবজেকশন ম্যাপিং, সেটাও কীভাবে দেখাতে হয় আমরা এর আগেই শিখলাম। দুটো দেখালেই আমরা প্রমাণ করতে পারবো যে ম্যাপিংটি বাইজেক্টিভ বা বাইজেকশন। সবার আগে তোমরা কিন্তু ম্যাপিংগুলোর বিভিন্ন যে নাম আছে একটা ম্যাপিংয়ের, হ্যাঁ, বিভিন্ন প্রকারের নাম ইংরেজি এবং বাংলা, এই নামগুলো কিন্তু তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। এবার আমরা জানবো ধ্রুবক চিত্রণ বা কনস্ট্যান্ট ম্যাপিং বলতে কি বোঝায়। এফ এ থেকে বি চিত্রণটিকে কনস্ট্যান্ট ম্যাপিং বলা হবে যদি এ সেটের অন্তর্গত সমস্ত পদের বি সেটে একই প্রতিবিম্ব থাকে, অর্থাৎ এ সেটের প্রত্যেকটি পদের ইমেজ হবে একটি। দেখো যদি এখানে দুটো সেট আছে এ আর বি, ধরো এটা এফ নিয়মে যুক্ত, ধরো এখানে এই 1 এলিমেন্টটা 2-এ গেছে, 3টাও 2-এ গেছে, 5টাও 2-এ গেছে, 0টাও 2-এ গেছে। তাহলে এখানে এ সেটের প্রতিটি পদ কোথায় যাচ্ছে, 2-এ যাচ্ছে। তার মানে আমি এখানে লিখতে পারি এফ এ মানে ইমেজ সেটটা কত ইকুয়াল টু 2। তাহলেই মানে তুমি এক্সের যাই মান বসাও এখানে বা এ সেটের যে কোনো এলিমেন্ট নাও, যাতে করে তোমার তার ইমেজ সেটটা কত হবে, 2 হবে। অর তুমি এরকমও লিখতে পারো, অর এফ এক্স ইকুয়াল টু 2, সেটাও লিখতে পারো ফর অল এক্স বিলংস টু এ। অর্থাৎ এ থেকে তুমি যাই এক্সের মান বসাও না কেন, হ্যাঁ, সেটার মান কত হবে, সবসময় হবে 2। তাহলে এর প্রত্যেকটি পদের ইমেজ হবে 2। আবার দেখো 2 এর প্রি ইমেজগুলো হবে কত, 1 3 5 0, ঠিক আছে। তাহলে যদি কোনো ম্যাপিংয়ের প্রত্যেকটি পদের মানে এ সেটের প্রত্যেকটি পদের ইমেজগুলো যদি একটাই হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, কনস্ট্যান্ট
ম্যাপিং বলবো। ঠিক আছে, কনস্ট্যান্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে ইমেজ সেটটা হবে সিঙ্গেল এলিমেন্ট থাকবে। দেখো একটা সিঙ্গেল এলিমেন্ট কত আছে, 2 আছে। হ্যাঁ, ইমেজ সেটটা হবে সিঙ্গেল এলিমেন্ট থাকবে। অর্থাৎ এফ এ ইকুয়াল টু তুমি এরকম লিখতে পারো, সিঙ্গেলের 2 সেটটা, এটাও লিখতে পারো। দেখো কী বলছে এবার, কনস্ট্যান্ট ম্যাপিংয়ের পাল্লা বা রেঞ্জ একটি একপদী সেট বা সিঙ্গেলটন সেট হবে। দেখো একটাই সেট থাকবে, তো মানে একটাই এলিমেন্ট থাকবে, তাহলে সেটা সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট কাকে বলে না, যে সেটে একটাই পদ থাকে সেটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। নেক্সট কী বলছে, কনস্ট্যান্ট ম্যাপিংয়ের প্রতিবিম্ব সেট বা ইমেজ সেট ও একটি সিঙ্গেলটন সেট, কারণ ইমেজ সেটও একটাই পদ থাকবে, সেটা হবে সিঙ্গেলটন সেট। এবার আমরা জানব উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং বলতে কি বোঝায়। ধরি এ হলো একটি অশূন্য সেট। যদি এ সেটের প্রত্যেক পদ সেই একই পদে চিত্রিত হয় তবে চিত্রণটিকে আইডেন্টিটি ম্যাপিং বলে এবং ইহাকে আই এ সাফিক্স এ লেখা আছে দ্বারা প্রকাশ করা হয়। অতএব আই এ থেকে এ চিত্রণটি আইডেন্টিটি ম্যাপিং হবে যদি আই এ এক্স ইকুয়াল টু এক্স হয়, ফর অল এক্স বিলংস টু এ। ঠিক আছে, বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য দেখো আমি একটা ছবির মাধ্যমে বলছি। এ এবং বি সেট, হ্যাঁ সরি, এ আর এ দুটো একই সেট হতে হবে। ধরো এখান থেকে যেটা যাচ্ছে সেটা যদি আমি একটা নাম দিই, ধরো এফ, ওখানে আই এ দিয়েছি, আমি এফ দিলাম, একই ব্যাপার। এবার যদি এখানে এক পদটা একের সাথে যুক্ত হয় এ সেটের, দুইটা দুইয়ের সাথে যুক্ত হয়, তিনটা তিনের সাথে যুক্ত হয়, দেখো একটা একের সঙ্গে যুক্ত মানে একই পদ এক এক, দুইটা দুইয়ের সঙ্গে যুক্ত দুই দুই, তিনটা তিনের সঙ্গে যুক্ত, যদি এরকম হয় ম্যাপিংটা, হ্যাঁ তাহলে পরে সেটাকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাপিং। অর্থাৎ আইডেন্টিটি ম্যাপিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ দেখো এখানে হচ্ছে, তাহলে অতএব কী লেখা যায়, এফ এক্স, এখানে এফ আছে বলে এফ এক্স ইকুয়াল টু এক্স হবে ফর অল এক্স বিলংস টু এ। দেখো এক্সের মানে এক বসা, এফ ওয়ান মানে কত 1, এফ টু মানে 2, এফ থ্রি মানে 3, তবেই সেটাকে আমরা আইডেন্টিটি ম্যাপিং বলবো। তাহলে দেখো এফ এ থেকে বি চিত্রণটিকে আইডেন্টিটি ম্যাপিং বলা হবে। হ্যাঁ, আইডেন্টিটি ম্যাপিং সাধারণত এটাকে এফ এর বদলে আই এ লেখা হয়, আই এ না লিখেও যদি এফও লেখা যেতে পারে, তাহলে বলে দিতে হবে যে এটা আইডেন্টিটি ম্যাপিং। হ্যাঁ, আইডেন্টিটি ম্যাপিংকে সাধারণত আমরা আই এ দ্বারা ডিনোট করি। হ্যাঁ, আই এ দ্বারা যদি এফ দিয়েও ডিনোট করা যেতে পারে। ঠিক আছে, তোমাকে যদি শুধু কিছু না বলে, শুধু আই এ লিখে দেয়, তার মানে তোমাকে ভাবতে হবে সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। আর যদি এফ লেখে, এফ এ থেকে বি চিত্রণটিকে আইডেন্টিটি ম্যাপিং বলা হবে, তখন কিন্তু এফটা হবে আইডেন্টিটি ম্যাপিং, মানে আই এর যা বৈশিষ্ট্য এফেরও তখন সেই বৈশিষ্ট্যগুলোই থাকবে। তাহলে এফ এ থেকে বি চিত্রণটিকে আইডেন্টিটি ম্যাপিং বলা হবে যদি কি হয়, এফ এক্স ইকুয়াল টু কী হতে হবে, এক্স ফর অল এক্সটা কোথা থেকে নেওয়া হবে, বিলংস টু এ থেকে নেওয়া হবে। দেখো যেহেতু আই এ মানে আইডেন্টিটি ম্যাপিং, একটি এক এক চিত্রণ এবং উপর চিত্রণ। হ্যাঁ, আইডেন্টিটি ম্যাপিং অলওয়েজ হচ্ছে এক এক চিত্রণ মানে 1-1 ম্যাপিং এবং অন্টো ম্যাপিং মানে উপর চিত্রণ। তাহলে 1-1ও হলো অন্টো হলো, তাহলে আইএমটাকে আমরা বলতে পারবো সাবজেক্টিভ বা সাবজেকশন ম্যাপিং। দেখো এটা তো আইডেন্টিটি ম্যাপিং, কেন 1-1 হলো, কারণ দেখো এ সেটের প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা ইমেজ আছে। ঠিক আছে, আবার এই এ সেটের প্রত্যেকটি পদের প্রি ইমেজ আছে, তার মানে এটা 1-1 এবং অন্টো হলো, তাই এটা বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, কারণ 1, 2, 3 এই তিনটে আলাদা পদ, এই তিনটে আলাদা পদের দেখো তো আলাদা আলাদা ইমেজ আছে, তাহলে এটা 1-1 ম্যাপিং। আবার 1, 2, 3 একের পি ইমেজ 1, 2-এর পি ইমেজ 2, 3-এর পি ইমেজ 3, অর্থাৎ এই সেটের প্রত্যেকটি পদের একটি অন্ততপক্ষে একটা পি ইমেজ আছেই, তাহলে এটা অন্টো ম্যাপিং হয়ে গেল। ঠিক আছে, অথবা উল্টো করে তুমি এই দেখো ইমেজ সেটটা হচ্ছে কোডোমেন সেট মানে এ সেটের সঙ্গে সমান, তাহলে এটা অন্টো হলো, তাহলে এটা 1-1 অন্টো, তার মানে এটা বাইজেক্টিভ ম্যাপিং। তাই তোমরা সবসময় মনে রাখবে
যে আইডেন্টিটি ম্যাপিং অলওয়েজ 1 1 এবং 1 2, তাই আইডেন্টিটি ম্যাপিং একটি বাইজেক্টিভ বা বাইজেকশন ম্যাপিং হবে। এবার আমরা জানব দুটি চিত্রণের সমতা, ইকুয়ালিটি অফ টু ম্যাপিং অর ফাংশন। দুটি চিত্রণ এফ এবং জি সমান বলা হবে যদি এবং কেবলমাত্র যদি 1 নম্বর এফ এর ক্ষেত্র, এটাকে আমরা ডিনোট করেছি ডি সাফিক্সে এফ দিয়ে, এবং জি এর ক্ষেত্র ডি সাফিক্সে জি দিয়ে, এই দুটো সমান হয়। অর্থাৎ এফ ও জি যদি দুটো ম্যাপিং থাকে তাহলে এফ ও জি এর ক্ষেত্র সমান হতে হবে। আর 2 নম্বর হচ্ছে এফ এক্স ইকুয়াল টু জি এক্স, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু হচ্ছে ডিএফ এবং এক্স বিলংস টু ডিজি, এবং এফ এক্স ইকুয়াল টু জি এক্স হতে হবে। অর্থাৎ দুটো ম্যাপিংকে আমি সমান বলবো যদি তাদের ডোমেন দুটো একই হয় এবং এফ এক্স ইকুয়াল টু জি এক্স হয় সমস্ত এক্সের জন্য। ঠিক আছে, চলো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ধরি এ একটা সেট 1 2 3 এবং বি একটা সেট 1 8 27। এফ এ থেকে বি চিত্রণ এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ এবং জি এ থেকে বি একটা চিত্রণ জি এক্স ইকুয়াল টু 6x² - 11x + 6 দ্বারা সংজ্ঞাত। যুক্তিসহ বলো যে এফ ইকুয়াল টু জি হবে কি, অর্থাৎ যুক্তিসহ এফ ইকুয়াল টু জি কি না বলো, সেটা চেয়েছে। অ্যান্সার গিভিন এ সেটটা দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে, এফ এ থেকে বি একটা চিত্রণ আর জি এ থেকে বি আর একটা চিত্রণ, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ জি এক্স সমান এটা দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এফ এর ডোমেন এ আর জি এর ডোমেন এ, তাহলে এফ ও জি উভয়ের ডোমেনটা হচ্ছে একই। তাহলে যেহেতু 1 নম্বর এফ ও জি এর ডোমেন একই, অর্থাৎ এ, ঠিক আছে, তাহলে এফ ও জি এর ডোমেন আমরা একই পেলাম। এবার এই দুটো সমান হতে গেলে আরেকটা জিনিস দেখাতে হবে যে এফ এক্স ইকুয়াল টু জি এক্স। যেহেতু এফ এক্স ইকুয়াল টু কত আছে এক্স কিউ আর জি এক্স ইকুয়াল টু আছে 6x² - 11x + 6। দেখো এ সেটটা কত আছে, এ সেটটা হচ্ছে 1 2 3, ঠিক আছে। তাহলে প্রথমে F1 G1 বার করব। অতএব F1 মানে হচ্ছে 1 এর কিউ মানে হচ্ছে 1, G1 মানে x এর জায়গায় একবার 6 × 1² মানে 6, 11 × 1 মানে হচ্ছে 11 + 6, তাহলে এটা যদি ক্যালকুলেট করে 1, তাহলে দেখো F1 ভ্যালু 1, G1 এর ভ্যালু 1, তাহলে অতএব F1 ইকুয়াল টু আমার G1। তাহলে এ সেটে আবার হচ্ছে 2 আছে, আবার 2 এর জন্য আমি F2 আর আবার G2 বার করব। সেখানে দেখাতে হবে F2 ইকুয়াল টু G2 হতে হবে, আর একবার F3 আর G3 বার করব, সেখানে F3 ইকুয়াল টু G3 হতে হবে। যদি এই ভ্যালুগুলো সমান না হয় তাহলে F ইকুয়াল টু G হবে না। তাহলে এখানে দেখো আমরা F2 ভ্যালু বার করলাম 8 পেলাম, G2 ভ্যালু বার করলাম সেটাও 8 পেলাম, তাহলে অতএব F2 ইকুয়াল টু G2। আবার F3 ভ্যালু বার করলাম 27, G3 ভ্যালু বার করলাম 27, অতএব F3 ইকুয়াল টু G3। তাহলে আমরা প্রথমে F1 ইকুয়াল টু G1 পেয়েছিলাম, এ সেটটা ছিল 1 2 3, তাহলে F1 ইকুয়াল টু G1, তারপরে আমরা পেলাম F2 ইকুয়াল টু G2 এবং পেলাম F3 ইকুয়াল টু G3। তাহলে অতএব দুই নম্বর আমি লিখতে পারি কি fx ইকুয়াল টু gx ফর অল এক্সগুলো কোথা থেকে নেওয়া হয়েছিল, আগে এক্সগুলো এ সেট থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে অতএব f ইকুয়াল টু g। তার মানে দুটো চিত্রণ বা অপেক্ষক দেয়া থাকলে সেই দুটো সমান দেখাতে গেলে
তোমাকে দেখাতে হবে চিত্রণ দুটির ডোমেনটা একই হতে হবে। এখানে যেমন উভয় চিত্রণের ডোমেন হয়েছিল কে এ, দেখো এফ এ টু বি আর জি এ টু বি দুটো ডোমেনে একই, এবং এ সেটের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে অর্থাৎ F1 ইকুয়াল টু G1 হতে হবে, F2 ইকুয়াল টু G2 হতে হবে, F3 ইকুয়াল টু G3 হতে হবে। অর্থাৎ আমি তার জন্য লিখলাম অর্থাৎ Fx ইকুয়াল টু Gx, অর্থাৎ x বিলংস টু এ থেকে যে পয়েন্টগুলো আমরা নিয়েছি সেই প্রত্যেকটা পয়েন্ট মানে 1, 2 এবং 3 এর ক্ষেত্রে Fx ইকুয়াল টু Gx হয়েছে। ঠিক আছে, তাহলে অতএব F ইকুয়াল টু G, অর্থাৎ চিত্রণ দুটি সমান। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।